গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। এখন ঘড়িতে সময় প্রায় 2টোর কাছাকাছি। আজ ব্লগের শুরুতেই তোমাদের সাথে আমাদের বাড়ির নতুন সদস্যের সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য। অবশ্য এখনও তার নাম ঠিক করা হয়নি, তবে তোমাদের কাছে যদি কিছু পছন্দের নাম জানা থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে জানিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই ব্লগটা আমাদের এই ছোট্ট সদস্যকে নিয়েই প্রথমেই শুরু করে দিই। আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল বাড়ির এই ছোট সদস্যটিকে অনেক আগের থেকেই নিয়ে আসার, কিন্তু সত্যি বলতে সঠিক আমাদের পরিস্থিতি হয়ে উঠছিল না। তোমরা তো সবাই জানো অ্যাটামের অবস্থাটা কি হয়েছিল। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে, তো সেই কারণে খুশির জন্যই হয়তো আজ আমরা এই নতুন সদস্যকে নিয়ে আসতে পেরেছি। সত্যি বলতে একটা কথা না বললেই নয়, আমরা সবাই ভাবি খুশি আমরা হাঁটাচলা করে করে আমাদের বাড়িতে আসবে, কিন্তু তা একদমই না। খুশি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে খুঁজে বের করে নিতে হয়। ঠিক সেভাবেই কিন্তু আমাদের বাড়ির নতুন সদস্যকে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ খুশি। এখন চলে এসেছি আমি ব্যালকানিতে, আর ব্যালকানির মধ্যে অনেকগুলো ফুড ম্যাট কিন্তু মেলা ছিল। এই কয়েকদিনে আমাদের ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, তো সেই কারণে অভিষেক সকাল সকালই আজকে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনের মধ্যে সব কটা এই ফুড ম্যাটগুলোকে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছে, আর দেখলাম বেশ সুন্দর কিন্তু ওয়াশিং মেশিনে কিন্তু ক্লিন হয়ে গেছে। তো চলো এখানে রোদ খাওয়ানো হয়ে গেছে, এবার বাকিগুলোকে ব্যবস্থা করে এবার নিজের নিজের জায়গায় রাখতে হবে। তো এখন এখানেই রেখে দিয়েছিলাম আমি, তো এবার আস্তে আস্তে করে এগুলোকে ভাঁজ করে যেখানে আমি রাখবো তো সেখানে আমি রেখে দেব। আজকের এই ব্লগটি ভেবেছিলাম সকালবেলা থেকেই শুরু করে দেব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আজ ছিল অ্যাটামের লাস্ট ডক্টর চেক আপের দিন। অবশ্য সন্ধেবেলার দিকে আরও একবার যেতে হবে, মোটামুটি ওই 6টা 6:30টার পর আরও একবার যেতে হবে। তো যাই হোক, সকালবেলা থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু সেটা যেহেতু হয়ে উঠলো না, মোটামুটি যখন 11:30 বাজে তখনই আমরা বেরিয়ে গিয়েছিলাম অ্যাটামকে নিয়ে, আর বাড়ি আসতে আসতে প্রায় 1টা। আর যখনই 1টার সময় বাড়ি ঢুকলাম তখন যে পরিমাণে খিদে পেয়েছিল আর সেটা বলার নয়। তো এখন মোটামুটি 2টো যখন বাজে তখন ভাবলাম ব্লগটাকে আর দেরি না করে এখন থেকে শুরু করে দিই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার পাপোশগুলোও গোছানো হয়ে গেছে, আর এবার শুধুমাত্র আমি আলমিরার মধ্যে গিয়ে রেখে দেবো। আর তোমাদেরকে বলছিলাম না যে বেরিয়ে গিয়েছিলাম, এবং বেরিয়ে এসে পরে আর সময় যেহেতু হাতে ছিল না, তাই ঘরের কাজগুলোকে কিন্তু আমি ওই ড্রেস পরেই শুরু করে দিয়েছি। তো কোনো রকম করে টপটা চেঞ্জ করে নিয়েছি, আর শুধুমাত্র জিন্স পরেই কিন্তু ঘরের বিভিন্ন কাজগুলো করছি। তোমরা হয়তো ভাবছো যে জিন্স পরে কেন হচ্ছে এখন কাজগুলো করছে এই গরমের মধ্যে। আর সত্যি বলতে ব্যাঙ্গালোরে যেহেতু ওয়েদারটা যে খুব একটা খারাপ না সেটা তোমরা সবাই জানো, তো সেই জন্য জিন্স পরে অনায়াসে থাকা যায়, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে মায়ের দেখছি একটা ওই পাস বই বলে না, তো ওই পাসবুকটা রাখা ছিল, তো সেই জন্য আমি ভাবলাম পাসবুকটাকেও একটু সুন্দর করে যেখানে থাকে সেখানে একটু রেখে দিই। আর তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাবো যেটা কিন্তু অনেকটা একটা প্রয়োজনীয় জিনিস, যেটা কিন্তু আমরা সবাই জানি না, কিন্তু আজ তোমরা জেনে যাবে। এটা অবশ্য আমিও আগে জানতাম না, যখন আমি জানতে পারলাম তারপর থেকে কিন্তু আমি এইভাবেই সেই কাজটাকে করে নিই। এই কাজটি এমন কিছু বড় কোনো কাজ নয়, কম বেশি সবার বাড়িতেই কাঠের জিনিসপত্র থেকেই থাকে। খাট, আলমারি, ড্রেসিং টেবিল যাই বলো না কেন, কাঠের কিছু না কিছু থাকবেই থাকবে, কিন্তু সঠিক পদ্ধতিতে কিন্তু ক্লিন করতে আমরা কেউই জানি না। আমিও জানতাম না, তবে এখন যখন জেনে গেছি তখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো দেখো, এই যে কাঠের জিনিসপত্রগুলো আছে সেগুলোকে কি করি আমরা মোটামুটি শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তারপর আমরা কি করি কলিন দিয়ে ক্লিন করে নিই। এটা কিন্তু একদমই ঠিক না। এই কলিন নামক যে জিনিসটি রয়েছে না, এতে কী করে কাঠের ওপরে একটা দাগ সৃষ্টি করে, সেই দাগটা থেকে কিন্তু কাঠটাকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে। কিন্তু তার বদলে আমরা কি করব। প্রথমে কি করব, শুকনো কাপড় দিয়ে আমরা খাট বা ড্রেসিং টেবিল যেসব কাঠের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে কী করব, প্রথমে আমরা শুকনো কাপড় দিয়ে ক্লিন করে নেব। তারপর মোটামুটি এরকম একটা সর্ষের তেল দিয়ে কিন্তু পুরো কাঠটাকে কিন্তু আমরা ক্লিন করতে পারবো। এতে কি হবে, কাঠের যে গ্লেজটা থাকবে না সেটা অনেক দিন পর্যন্ত খুব সুন্দর থাকবে। তো আর যে ধুলোটা পড়ে যাবে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে, আর ওটা চকচক করবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আগেকার দিনে দাদু ঠাকুমারা যখন লাঠি ইউজ করতেন তখন দেখবে যে কাঠের ওই যে লাঠিটির মধ্যে তেল মাখিয়ে রাখতেন। এতে কি হয়, কাঠটা শক্তও হয়, সাথে কিন্তু কাঠটা অনেক চকচক করে।
তো এটাই হচ্ছে আসল কারণ। তো দেখো আমি কিন্তু যখন এখানে ক্লিন করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কাঠটা কতটা সুন্দর চকচক করছে। আমি বুঝতে পারছি না এখানে ক্যামেরার মধ্যে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, তবে আমি যখন এখানে ক্লিন করছিলাম তখন কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে অনেকটা কিন্তু কাঠটা আগের থেকে চকচক করছে। তো দেখো আমি কিন্তু পুরো কাঠটাকে কিন্তু এভাবে ক্লিন করে নিচ্ছি, আর শুকনো যে এরিয়াটা রয়েছে সেটা দিয়ে আবারও কিন্তু আমি মুছে নিচ্ছি। এতে কি হবে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু একদমই পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। ঠিক তেমনইভাবে কিন্তু এদিকটাকেও আমি ক্লিন করে নিয়েছিলাম আগে। তো এখন ওই তেল দেওয়া কাপড় দিয়ে কিন্তু আবারও ক্লিন করে নিচ্ছি। তোমরা একবার হলেও ট্রাই করে আমাকে জানিও যে সত্যিই তোমাদের এটা কাজে এসেছে কি না। আমার তো ভীষণভাবে এটা কাজে এসেছে, এবং কাজে আসার পরই তোমাদেরকে আমি জানিয়েছি যে এরকমভাবে তোমরা কিন্তু পলিশ করে নিতে পারো। সব সময় তো আর বিভিন্ন দোকানের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে তো আর ক্লিন করা সম্ভব না বা পলিশ করা সম্ভব না, কিন্তু এরকম ছোট্ট একটা পদ্ধতিতে কিন্তু তোমরা ক্লিন করে নিতেই পারো। এই কয়েকদিন ধরে ঘরের প্রতি আমি কোনো রকমই ধ্যান দিতে পারছিলাম না। ঘরের অবস্থা ভীষণভাবেই খারাপ ছিল। ঘর অগোছালো, ঘরের মধ্যে এতটাই নোংরা জমে গিয়েছিল যে আজ আমি ভাবলাম যে মা যখন এসেই গেছে তাহলে আমাকে এবার ঘর ক্লিন করা উচিত হচ্ছে। আর আজ ছিল অ্যাডামের লাস্ট চেক আপ ডে, তোমাদেরকে আগেই বলেছি। তো এখন যেন মনে হচ্ছে মা যেহেতু অনেকটা সামলে নিয়েছে তাই আমারও কিন্তু ঘর ক্লিন করতে একদমই অসুবিধা হয়ে উঠছে না। তো সেই জন্য ঘরের যেখানে যেখানে নোংরা হয়েছিল সে সব জায়গাগুলোকে খুঁজে খুঁজে পরিষ্কার করা হচ্ছে এখন আমার নিতান্ত বড় একটা কাজ হয়ে গিয়েছে। তো দেখো এখানে যে আমাদের বেসিনটা রয়েছে বা সিঙ্কটা রয়েছে, সিঙ্ক এরিয়াতে এটা না খুব আমাদের নোংরা হয়ে যায়। জলটা যেহেতু প্রচণ্ডই খারাপ তোমরা সেটা জানো, যে সেজন্য একটা দাগ চলে আসে। তো সেজন্য না আমি একটা ভালো বুদ্ধি বের করেছি। তো টুথপেস্ট যেটা হয় না, টুথপেস্ট দিয়ে ভালো করে যদি একটু ঘষে দেওয়া হয় না তাহলে কিন্তু পুরো দাগটা খুব সুন্দরভাবে কিন্তু চলে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো দাগটা কিন্তু একদম চলে গিয়েছে। একটু সময় নিয়ে ঘষাঘষি করতে হয় তবে খুব সুন্দর কিন্তু ক্লিন হয়ে যায়। তোমাদেরকে দেখাতে হয়তো পারছি যে কতটা সুন্দর এখানে ক্লিন হয়ে গিয়েছে। এইবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু সিঙ্ক এরিয়াটাকে আমাদের মুছে নিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি সুন্দর হয়ে যাবে। আর সত্যি বলতে মানে ঘরের অবস্থাটা যে কি হয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা নোংরা ধুলো বসে গিয়েছে। তো সেটাকে আমাকে সময় নিয়ে নিয়েই কিন্তু ক্লিন করে নিতে হচ্ছে। আর কিছু কিছু জিনিস যেন মানে একদম ভালোভাবে চোখে এসে যায়, তো সেই জায়গাগুলোকেও কিন্তু একটু আমাদেরকে সময় নিয়ে যদি একটু ক্লিন করা যায় না তাহলে আর কোনো রকমভাবে ধুলো বালি চোখে কিন্তু আমাদের একদমই পড়বে না। তো যাই হোক এখানে আমার ক্লিন করা হয়ে গেছে। এখন চলে এসেছি ঘর ক্লিন করার জন্য। ঘর ক্লিন বলতে ঘর ঝাড় দেওয়া এবং ঘর মোছা। আর এটা হচ্ছে সবথেকে বড় কাজ, যেখানে যেখানে ধুলো থাকবে সেখান থেকে টেনে টেনে ধুলো বের করা হচ্ছে আমার সবথেকে বড় কাজ বলে মনে হয়। আর তোমরা জানো যে আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর এইসব কাজগুলো আমি নিজেই করি। সত্যি বলতে এর পিছনে কিন্তু একটা বড় একটা কারণ রয়েছে। প্রথমত আমাদের এই যে বাড়িটি রয়েছে অনেকটাই কিন্তু ছোট্ট একটা বাড়ি, 3 BHK একটি বাড়ি, যেখানে কিন্তু কোনো রকমভাবে আমার মনে হয় যে এই এতটুকু বাড়ির জন্য আলাদা করে কোনো রকমভাবে কাজের মানুষের জন্য প্রয়োজন নেই। আমি এবং মা দুজন মিলে কিন্তু ঘরের যে কাজগুলো থাকে সেসব কাজগুলো কিন্তু দুজনেই ভাগ করে করে নিই। তাছাড়া আমাদের বাড়িতে রয়েছে মাত্র 3টে মানুষ, আর এই 3টে মানুষের জন্য হেল্পিং হ্যান্ডের কোনো রকম প্রয়োজন নেই। আরও একটা কথা হচ্ছে আমি আমার নিজের কাজটাকে নিজে করতে ভীষণভাবে পছন্দ করি। তো সেই কারণেই কিন্তু আলাদা করে কোনো রকমভাবে হেল্পিং হ্যান্ড আমি রাখিনি। নিজের কাজগুলোকে আমি নিজে করে পরেই বেশি শান্তি পাই। তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার আমি শুধুমাত্র ঘরটাকে মুছে নেব। তো সেটা আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি না। তো এখন একবার এসেছিলাম রুমের দিকে, আর রুমে আসতেই দেখি এরকম সুন্দর একটা আকাশ। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটুখানি আমি দেখিয়ে দিই এই সুন্দর আকাশটা। এখন হয়ে গিয়েছে সন্ধে, আর এই সন্ধেবেলাতে হাতে কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে আবারও চলে এসেছি। তো তার আগে বলি, যখন আমি ঘর ঠর গোছাগুছি করে নিই এবং ঘর গোছানোর পর যখন স্নানে গেলাম, স্নান করে বাড়ি আসতে আসতে মানে বাড়ি না সরি রুমে আসতে আসতে তখন প্রায় মোটামুটি বেজে গিয়েছিল 4টের কাছাকাছি। তারপর একটুখানি বসেছিলাম সোফাতে, কখন যে ঘুম চলে এসেছে নিজেই বুঝতে পারিনি। তো ঘুম থেকে উঠতেই দেখি মোটামুটি বেজে গিয়েছে প্রায় 6:45 কাছাকাছি।
তা করতে করতে মনে পড়লো ডক্টরের কাছে আবারও যেতে হবে। তাড়াহুড়ো করে রেডি হলাম এবং রেডি হয়ে বেরিয়ে পড়লাম ম্যাডামকে নিয়ে ডক্টরের কাছে। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30। তারপরে মোটামুটি যখন ইভিনিং টাইম পেরিয়ে যায়নি তখন মনে হলো যে এবার একটুখানি খিদে পেয়েছে। তো এই খাওয়া দাওয়া করতেই বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়ে হাতে এই ফলমূল আর মিষ্টি নিয়ে চলে এলাম। তো দেখো, এখন আমি ফলমূলগুলোকে ঝুড়ির মধ্যে একটু রেডি করে নিচ্ছি। আর এই ঝুড়িগুলো শুধুমাত্র ফলমূলের জন্যই। তো সেজন্য আর কোনো রকম সবজিপাতিতে দেখা যায় না যে সবজিপাতি বের করতে বা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো রাখতে কোনো রকম ব্যবহার করি না। যখন ফলমূলগুলো আনা হয় তখন এই ঝুড়ি দুটোকে ব্যবহার করি। আর দেখতে কি সুন্দর, তাই না? তার থেকেও বেশি সুন্দর লাগে এই ঝুড়ি দুটোর রং দুটো। সত্যি বলতে হলুদ রং এবং টিয়া কালার দুটোই কিন্তু খুব সুন্দর লাগে আমার। আর এই রং দুটো যেন ওই পছন্দের পারফেক্ট কালারটা বলা হয় না, যে অনেক সময় হয় যে হলুদ রংটা ক্যাটকেটে হয়ে গেল বা খুব হালকা হয়ে গেল, মানে সেই রকম জিনিসটা বুঝতে পারছো, সেটা তোমাদেরকে আমি বলতে চাইছি। মানে একদম পারফেক্ট যে পছন্দের ইয়েলো কালারটা হয় ঠিক সেরকমই একটা কালার দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া যে টিয়া কালারটা রয়েছে, টিয়া কালারটা তো এমনিতেই মনে হয় অনেকের পছন্দের কালার হতে পারে। আর সত্যি বলতে যে আমার পছন্দের কালার হচ্ছে হলুদ বা টিয়া কালার, এই দুটো কিন্তু একদমই না। আমার পছন্দের কালার হচ্ছে লাল রং। কিন্তু এই হলুদ কালারটা কিন্তু খুব ভালো লাগে এবং টিয়া কালারটাকেও খুব সুন্দর লাগে। মানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেক রকম কালারের পছন্দ রয়েছে না, ঠিক সেরকমই কিন্তু। ধরো যেরকম এই যেমন ঝুড়িটা, তো এই ঝুড়িটা না দেখতে ভীষণ সুন্দর লাগে। এই হলুদ কালারটা যেন এর সাথে খুব সুন্দর মিশে যায়। আর এই ফলগুলো যখন রাখছিলাম তখন যেন এই ঝুড়িটার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ফলমূলগুলো রাখা হয়ে গেছে। এই দেখো, আমার দিয়েই আবারও ভুল হয়ে গেছে। এই অ্যাভোকাডোটাকে আমি কিন্তু আবার সেই আমের মধ্যেই রেখে দিয়েছি। বাজারে হাজারো রকমের আমের ধরন থাকলেও কিন্তু বাড়িতে সেই আনা হবে কিন্তু ল্যাংড়া আম। আর আমাদের বাড়িতেও কিন্তু ঠিক তাই। অভিষেক ল্যাংড়া আম খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তাছাড়া অন্য যে কোনো রকমের আম যদি আনা হয় তাহলে সে আর খাবেই না, কিছুতেই খাবে না। যতই মিষ্টি হোক, আবার টক মিষ্টি হোক, সেটা কিন্তু একদমই খাবে না। তাছাড়া কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে একটা অ্যাভোকাডো, সাথে কিন্তু ম্যাঙ্গো স্টিম, কলা এবং কমলা লেবু। তো যাই হোক, সবগুলোকে এবার তুলে রেখে দিই। এখানে ফলের সাথে সাথে নিয়েছিলাম একটুখানি মিষ্টি এবং সেগুলোকেই একটুখানি কন্টেনারের মধ্যে করে রেখে দেব। তো মিষ্টিগুলো দেখো, দুটো মিষ্টি নিয়েছি। একটা নিয়েছি আগ্রার পেঠা, আরেকটা হচ্ছে বাঙালিদের মিষ্টি মিষ্টি সন্দেশ নিয়েছিলাম। তো সেটাই হচ্ছে এখন ঢেলে নেবো কন্টেনারের মধ্যে। আর তোমরা জানো যে এরকম কন্টেনারগুলোর মধ্যেই মিষ্টি রাখা উচিত বা যে কোনো জিনিস রাখা উচিত। এরকম খাপ সমেত কিন্তু ফ্রিজের মধ্যে রাখা একদমই উচিত না। অনেকেই আছি যারা এরকম করি, খাপ সমেত আমরা ফ্রিজের মধ্যে জিনিসটাকে রেখে দিই। তখন কিন্তু প্রবলেম কি হয়, ফ্রিজের থেকে তো কোনো প্রবলেম হবে না, বা ফ্রিজের মধ্যে কাগজ রাখাটাও যে প্রবলেম, সেটা কিন্তু একদমই না। প্রবলেম কোথায় হবে, যখন মিষ্টিটা আমরা হচ্ছে যে বের করব খাবার জন্য, তখন কিন্তু নর্মাল অবস্থায় আস্তে আস্তে কিন্তু যে কাগজের ওপর যে ময়েশ্চারটা পড়ে থাকবে ঠান্ডা, সেটা কিন্তু আস্তে আস্তে মিষ্টিটাকে খারাপ করে দেবে। এটাই একটা প্রবলেম হয়। তো এই জন্যই বলবো এরকম কন্টেনারের মধ্যে দিয়ে রেখে দেওয়া। আর এখানে দেখো, দুটো মিষ্টি নিয়েছিলাম। একটা হচ্ছে সন্দেশ আর একটা হচ্ছে আগ্রার পেঠা। আর আগ্রার পেঠা সম্পর্কে খুব একটা যা আইডিয়া আছে তা কিন্তু একদমই না, কিন্তু সন্দেশ সম্পর্কে অনেক কিছুই আইডিয়া রয়েছে। যেহেতু বাঙালি, আর বাঙালিদের এইসব সন্দেশগুলো মানে সত্যি বলতে মুখে যেন জল এনে দেয়। তো সত্যি বলতে আমার ভীষণ পছন্দ। যখনই আমি ওখানে গিয়েছিলাম দোকানে, তখনই আমার এই সন্দেশটার প্রতি একটু লোভটা একটু বেড়েই গিয়েছিল। আসলে ওই যে বললাম না, বাঙালি বাঙালি মিষ্টি ছাড়া থাকতে পারে নাকি, মিষ্টি বাড়িতে আসবেই আসবে, সেই হচ্ছে অবস্থা। যাই হোক, এখানে অনেকগুলো মিষ্টি পড়ে গিয়েছিল, সেগুলো ক্লিন করে নিয়েছি। এবার আমি ফ্রিজের মধ্যে মিষ্টির কন্টেনারগুলোকে একটু ভরে দিই। অবশ্য চোখের সামনেই রাখবো আমি এই মিষ্টির কন্টেনারগুলোকে, যাতে খাওয়ার সময় যখন আমি জল নিতে আসবো ফ্রিজের থেকে, তখন যেন চোখে একদম ভেসে আসে যে এই মিষ্টিগুলোকে কিন্তু খেতে হবে করে। তো সেই জন্য আমি চেষ্টা করছি সামনেই রাখার। অনেকক্ষণ যুদ্ধ চালানোর পর আমি জায়গা পেলাম মিষ্টিগুলো রাখার মতো করে। আর এদিকে মা রাতের খাবারটাকে এখন বানিয়ে নিচ্ছে। রাতের খাবার প্রায় সময় তো হয়েই গেল, তো সেজন্য মা আজকে আমাদের খাবারটা এখানে বানিয়ে দিচ্ছে। তো আজকে বানানো হচ্ছে আমার জন্য আলু পরোটা আর অভিষেকের জন্য ছাতু ভরা পরোটা। আর এদিকে মাকে বললাম যে মা আমি বেলে দেবো, তো মা বললো যে না, আমার সুবিধা হবে, এক হাতে বেলবো আর এক হাতে আমি সেঁকে নেব। আর আমাকে বললো ওদিকে যে কাজগুলো সেগুলো ততক্ষণ তুমি করে নাও। আর আমি সেগুলোই করছিলাম, আর করতে করতে প্রায় সব কাজ হয়েই গেছিলো আমার। তো সেই জন্য আমি এলাম একবার মাকে দেখার জন্য যে মা কী করছে, আর একটুখানি আমি ভিডিও করে নিলাম। আর এদিক থেকে মা আমাকে বারবার করে বলছে আমার ফেস নেবে না, আমাকে ফেস নেবে না, এরকম একটা কথা মা বলছিল। আর আমি সেটা শুনে পরেই হাসছিলাম, হাসতে হাসতে ভালো করে আর শ্যুট করতে পারছিলাম না। তো
তো যাই হোক, মা এখানে রাতের খাবারটা বানিয়ে নিক, তারপর তোমাদেরকে সার্ভ করার সময় একবারে দেখিয়ে দেবো। তো চলো এবার রাতের খাবারটাকেও রেডি করে নিই। আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।